নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি একটি কিশোর উপন্যাস সমগ্র। বসাক থেকে প্রকাশিত জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা শোলুক ব্যাঙ রহস্য। এই বইটিতে মোট দুটি কিশোর উপন্যাস রয়েছে, একটি শোলুক ব্যাঙ রহস্য এবং আরেকটি অ্যাথলেট। প্রথম কথা বলবো শোলুক ব্যাঙ রহস্য এই উপন্যাসটি নিয়ে। প্রকৃতিকে কে না ভালোবাসে, এবং সেই প্রকৃতির টানেই হয়তো আমরা বারবার ছুটে যাই পাহাড়, পর্বত, সমুদ্র, বিভিন্ন জায়গাতে। কিন্তু আমরা কখনো এই জিনিসটা ভেবে দেখি না যে আমাদের প্রকৃতি প্রেম প্রকৃতির উপরে কি এফেক্ট ফেলছে। জয়ন্ত নারায়ণবাবুর এই প্রথম উপন্যাসটি প্রকৃতি নিয়ে। শোলুক ব্যাঙ সিকিমের একটি জায়গা। শোলুক ব্যাঙ এই শব্দটি একটি সুইডিশ শব্দ। এই শব্দের অর্থ প্রথম রৌদ্র। সিকিমের এই জায়গাতে দিনের প্রথম সূর্যের রোদ এসে পড়ে, সেই জন্যই এই জায়গাটির নাম শোলুক ব্যাঙ। মূলত জায়গাটিতে প্রচন্ড পর্যটকের ভিড় হয়, স্পেশালি বিদেশি পর্যটকের ভিড় হয়। সেই জন্য জঙ্গলের কুখ্যাত মাফিয়া ধনচাঁদ নামগিয়ালের দৃষ্টি গিয়ে পড়ে এই জায়গাটির উপরে। সে বিদেশি টাকাতে এই জায়গাতে একটি ক্যাসিনো তৈরি করে। স্বভাবতই যেহেতু জুয়া খেলার জায়গা, সেখানে মদ, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের প্রভাব থাকে। কিন্তু তার সাথেও শুরু হয় নারী পাচার। পর্যটন কেন্দ্র বলুন বা মাফিয়াদের অত্যাচারেই বলুন, প্রকৃতির হাল কিন্তু খুব বেহাল। গল্পে কন্দর্প নারায়ণ একজন নামকরা উকিল। তিনি সবসময় চেষ্টা করেন গরিবদের পাশে থাকতে। গল্পের শুরুতে কন্দর্প নারায়ণ আসেন গ্যাংটকে। কন্দর্প নারায়ণের গ্যাংটক আসার প্রধানত তিনটি কারণ আছে। প্রথমত, সিকিমের জুডিশিয়াল একাডেমির আমন্ত্রণে লেকচার দিতে। দ্বিতীয়ত, এই ধরনের মাফিয়াদের বিরুদ্ধে বাস্তবে কিছু সার্ভে করে সেই রিপোর্টগুলি নিয়ে সিকিমের আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা। আর 3 নম্বর কারণটি সব থেকে বড় কারণ। কন্দর্প নারায়ণের বন্ধু লামডিং শেরপা এখানকার একজন স্থানীয়। সে বেশ কিছুদিন আগে কন্দর্প নারায়ণকে একটি মেল করে। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখা ভালো, কলকাতা ইউনিভার্সিটির একজন নামকরা পরিবেশের ছাত্রী যশোধারা মুখোপাধ্যায়, তিনি প্রায় 60 বছর আগে উত্তরবঙ্গ এবং সিকিমকে নিয়ে তার একটি রিসার্চ পেপার লেখেন। কিন্তু একটি বিশেষ কারণে সরকার তার সেই রিসার্চ পেপারটিকে বাইরে আসতে দেয়নি। এই রিসার্চ পেপারটি বেশ কিছুদিন আগে কন্দর্প নারায়ণের হাতে এসে পড়ে। লামডিং তার বন্ধুকে জানায় যে বেশ কিছুদিন ধরে পাহাড়ে একজন অতি বৃদ্ধা মহিলা দীর্ঘদিন ধরে পাহাড়ি মানুষ এবং আদিবাসীদের সাহায্য করে চলেছে। সে শুধু তাদেরই সাহায্য করে না, সে প্রকৃতিকেও বিভিন্ন রকম ভাবে সাহায্য করে থাকে। এবং তার এই কাজকর্মের জন্য সব থেকে বেশি প্রবলেম যাদেরকে ফেস করতে হচ্ছে সেটা হলো গিয়ে জঙ্গল মাফিয়ার লোকেদের। জঙ্গল মাফিয়ার বিভিন্ন লোক বিভিন্ন সময় এই বৃদ্ধার ক্ষতি করতে বিভিন্ন লোক পাঠিয়েছে। কিন্তু এক আশ্চর্য বিষয়, যতবারই এই বৃদ্ধাকে কেউ আক্রমণ করতে গেছে তাদের পরিণতি ভীষণ ভয়ানক হয়েছে। তদন্তে উঠে এসেছে যে এই মানুষগুলির উপরে যে বা যারা আক্রমণ করেছে তারা আর যাই হোক অন্তত মানুষ নয়, তাদের প্রত্যেকের শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় পাহাড়ের বিভিন্ন অংশে বা গাছের উপরে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। লামডিং তার বন্ধুকে এটাও জানায় যে তার ধারণা এই বৃদ্ধাই হয়তো যশোধরা মুখোপাধ্যায়। এই রহস্যের উদ্ঘাটনের জন্যই বেসিক্যালি কন্দর্প নারায়ণ পাহাড়ে এসেছে। কন্দর্প নারায়ণ এই খোঁজে নেমে মুখোমুখি হন অন্য এক রহস্যের। অবশেষে কি হলো? এই মৃত্যুগুলো কি সত্যি কোনো মানুষের দ্বারা হয় না কোনো অদ্ভুত জীবের দ্বারা হয়? তারপরে সেই রহস্যকে উন্মোচন করতে পারলো কন্দর্প নারায়ণ। এরপরে কি হলো এটি জানতে গেলে আপনাকে পড়তে হবে শোলুক ব্যাঙ রহস্য। আচ্ছা, এরপরে আসা যাক এই বইটির দ্বিতীয় উপন্যাস অ্যাথলেট নিয়ে। এই উপন্যাসটিও কিশোর উপন্যাস, তবে একটু পৃথক কনসেপ্ট নিয়ে লেখা। জলপাইগুড়ির মূর্তি নদী, তারই কোল ঘেঁষা এক বস্তিতে বসবাস করে বাসন্তী গুরু। বাসন্তীর বয়স 14 কি 15। সে তার মা, বাবা এবং তার ভাইয়ের সাথে এই বস্তিতে থাকে। খুব গরিব একটি ফ্যামিলি। বাবা গাড়ি চালান এবং মা চা বাগানে কাজ করেন। দুবেলা খাবারটাই হয়তো তাদের ঠিক মতো জোটে না। রবি বৈদ্য এই শহরেরই এক স্পোর্টসম্যান। তিনি এই শহরের বিভিন্ন বাচ্চাদের স্পোর্টসে ট্রেনিং দেন। রবি এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সেই সব ছেলে মেয়েদের খুঁজে নিয়ে আসে যাদের মধ্যে এই খেলাতে এগিয়ে যাওয়ার প্রতিভা রয়েছে। বাসন্তী রবিরই খোঁজ। গল্প শুরু হয় এই শহরেরই একটি স্টেডিয়ামে 400 মিটার দৌড়ের একটি ঘটনা দিয়ে। সেই দৌড়ে বাসন্তী সেকেন্ড হয় এবং স্টেটে খেলার চান্স পায়। রবি বৈদ্য খুব মেধাবী একজন স্পোর্টস অ্যাথলেট ছিল, কিন্তু রাজনীতির শিকার হয়ে তার অলিম্পিকে খেলতে যাওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তারপর থেকে রবি মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনাটি বেশ কিছু বছর পরে এক সাংবাদিক পেপারে বার করে। সবাই জানতে পারে যে রবির জীবনটি রাজনীতির শিকার।
খোঁজ নিয়ে জানতে পারা যায় যে রবি এই ঘটনার পরে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গেছিল যে সে নেশা করতে শুরু করে এবং জলপাইগুড়ির একটি অ্যাসাইলামে ভর্তি আছে। এরপরে জলপাইগুড়ি শহরের স্থানীয় বাসিন্দারা মিলে রবিকে সেই অ্যাসাইলাম থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং একটি সুস্থ জীবন ফিরিয়ে দেয়। এরপরে কেটে গেছে 6 মাস। কন্দরপুর নারায়ণের কাছে একটি মামলা এসে পৌঁছায়। মামলাটি রবি বৈদ্যের। রবি বৈদ্য নাকি এক নাবালিকা স্টুডেন্টের শ্লীলতাহানির কেসে অভিযুক্ত। বাসন্তী কন্দর্প নারায়ণের কাছে গিয়ে সাহায্য চায়। এরপরে কি ঘটলো? কন্দর্প নারায়ণ কি আদেও সত্যি বার করতে পারলো? রবি কি নির্দোষ? তাকে কি ফাঁসানো হয়েছে নাকি সত্যিই সে অভিযুক্ত? বাসন্তীরই বা কি পরিণতি হলো? এই সব কিছু জানতে গেলে আপনাকে আবারও এই বইটি পড়তে হবে। বইটিতে 2টি কিশোর উপন্যাস আছে এবং 2টি উপন্যাস পড়েই আমার বেশ ভালো লেগেছে। 2টি উপন্যাসের মধ্যে যদি তুলনা করতে হয় তাহলে আমি বলবো দ্বিতীয়টির থেকে প্রথমটি আমার একটু বেশি ভালো লেগেছে। লেখকের লেখনী খুবই ভালো, আমার অন্তত খুবই ভালো লেগেছে। আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই পারলে এই বইটি পড়ুন, পড়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদেরই এই চ্যানেলে অন্য কোনো একদিন অন্য কোনো একটি বই নিয়ে। ভালো থাকবেন।